প্রিয় ছাত্রছাত্রীরা, ম্যাথ সলিউশন উইথ সুমন স্যারের এই চ্যানেলটিতে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমরা করব ক্লাস 10 ত্রিকোণমিতির 23.1 নং অধ্যায়ের অঙ্কগুলো। তো এই ত্রিকোণমিতির ক্লাস 10 ত্রিকোণমিতি করার আগে তোমাদের কয়েকটি জিনিস ভালো করে জেনে রাখতে হবে। সেই জিনিসগুলো হলো, তোমরা প্রথমেই মনে রাখবে যে ক্লাস ত্রিকোণমিতির যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো মূলত সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই প্রযোজ্য। এখন তোমাদের জানতে হবে সমকোণী ত্রিভুজ কী। সমকোণী ত্রিভুজ তোমরা জানো যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের ধরো এ বি সি, এই এ বি সি ত্রিভুজের বি কোণটিতে সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি আছে, তার মানে এই ত্রিভুজটি হবে সমকোণী ত্রিভুজ। তাহলে এই কোণটি যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে বাকি দুটো কোণ কী হবে? দেখো, আমরা জানি একটি ত্রিভুজের মোট কত ডিগ্রি কোণ থাকে? মোট কোণের সমষ্টি থাকে 180 ডিগ্রি। তাহলে এই বি কোণটি যদি নিজেই 90 ডিগ্রি হয়ে যায় তাহলে বাকি থাকবে কত? 90 ডিগ্রি পড়ে। আর এই 90 ডিগ্রি কোণ কে কে হবে? এই দুজনে মিলিয়ে হবে 90 ডিগ্রি। কেউই কিন্তু এও না কেউই কিন্তু এই 90 ডিগ্রির সমান অথবা 90 ডিগ্রি থেকে বড় হবে না। তার মানে আমরা বুঝতে পারলাম এরা দুজনেই কিন্তু 90 ডিগ্রির থেকে ছোট কোণ। এখন 90 ডিগ্রির থেকে ছোট কোণকে কি বলে? 90 ডিগ্রির থেকে ছোট কোণকে বলা হয় 90 ডিগ্রির থেকে ছোট কোণকে বলা হয় সূক্ষ্মকোণ। তার মানে বুঝলাম এটাও সূক্ষ্মকোণ, আবার এটাও সূক্ষ্মকোণ। তো আমরা এই কোণটাকে একটু ধরে নিই, ঠিক আছে? এই কোণটিকে আমরা ধরে নিলাম থিটা। দেখো, আমরা এমনি বীজগণিতিক অঙ্ক করার সময় এক্স ওয়াই জেড টি এগুলো সব চলরাশি হিসেবে ধরে নিই। সেরকম কোণ নির্ণয়ের অঙ্কের ক্ষেত্রে যখন ধরো কোনো একটি কোণকে আমরা ধরতে হবে, তখন আমরা ওই এই থিটা ধরি। কেউ থিটা ধরে, কেউ ফাই ধরে, কেউ সাই ধরে, তোমার যেটি ইচ্ছা সেটি ধরবে। তো আমরা ধরে নিলাম যে এই কোণটি হচ্ছে থিটা। এখন এই কোণটি হচ্ছে থিটা। এখন এই কোণের সাপেক্ষে আবার আমাদের এই যে তিনটি ত্রিভুজ আছে, এই তিনটি এই যে ত্রিভুজটি রয়েছে, এই ত্রিভুজের তিনটি বাহু আছে। একটা হচ্ছে এবি বাহু, একটা হচ্ছে বিসি বাহু, একটা হচ্ছে এসি বাহু। এই তিনটি বাহুর আবার নাম আছে। একটির নাম লম্ব, একটির নাম ভূমি, একটির নাম অতিভুজ। এখন তোমাকে চিহ্নিত করতে হবে কোনটি ভূমি, কোনটি লম্ব, কোনটি অতিভুজ। দেখো, খুব পরিষ্কার। তুমি ধরো এই কোণের সাপেক্ষে অঙ্কটি করবে, তাহলে এই কোণটি থিটা, তাহলে এই কোণের সাপেক্ষে যদি অঙ্ক করো তাহলে এই কোণের বিপরীত দিকে যে বাহুটি থাকবে, তার মানে এবি বাহুটি, এর নাম হলো গিয়ে লম্ব। আর এই কোণের সাথে যে থাকবে সে হবে ভূমি। তাহলে বাকি যে বাহুটি থাকলো সেটি তাহলে অতিভুজ হবে। তাছাড়া আমরা আরেকভাবে চিহ্নিত করতে পারি। দেখো, যেহেতু একটি ত্রিভুজের বৃহত্তম বাহুকেই অতিভুজ বলা হয়, তাহলে দেখো এই ত্রিভুজের সবচেয়ে বড় কোণ কোনটি? এই কোণটি 90 ডিগ্রি। তাহলে এই কোণের বিপরীত দিকে যে বাহুটি আছে সেই বাহুটি কী হবে? এই ত্রিভুজের বৃহত্তর বাহু হবে। আর বৃহত্তর বাহুকেই অতিভুজ বলে ডাকা হয়। দেখো, এই কোণের সাপেক্ষে তুমি খুব ভালোভাবে বললে এটা লম্ব, এটা বললে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। তাহলে যে বাকি যে সূক্ষ্ম কোণটি রয়েছে, তাহলে আমরা ধরে নিলাম এটাকে ফাই। তাহলে এই কোণের বিপরীত দিকে যে বাহুটি থাকবে তাহলে সেটাকে কিন্তু এবার লম্ব হয়ে যাবে। আবার এই কোণের সাথে যে বাহুটি আছে সেটি কিন্তু হয়ে যাবে ভূমি। বোঝা গেল পরিষ্কার? না বোঝা গেলে আমি আরও একটি ছবি এঁকে তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো কেমন ব্যাপার। ধরো এই একটি ত্রিভুজ, এই একটি সমকোণী ত্রিভুজ, তাহলে এটা 90 ডিগ্রি। তাহলে এই কোণ যদি থিটা হয় তাহলে এর বিপরীত দিকে যেটা থাকবে সেটা কি বলবো? আমরা লম্ব বলবো। আর এটাকে কি বলবো? ভূমি বলবো। আর বৃহত্তর কোণের বিপরীত দিকে যে বাহু থাকবে সেইটা হচ্ছে বৃহত্তর বাহু, সেটার নাম হচ্ছে অতিভুজ। আরেকটি ত্রিভুজ ছবি দেখো, এই ধরো একটা ছবি, এটা ধরো সমকোণ। তাহলে সমকোণ, তাহলে এই সূক্ষ্মকোণের সাপেক্ষে এটা হলো লম্ব, এটা হলো ভূমি, এটা হলো অতিভুজ। তাহলে এইখানে যে আরেকটি সূক্ষ্মকোণ আছে তার সাপেক্ষে তাহলে কোনটি লম্ব, কোনটি ভূমি, কোনটা অতিভুজ হবে? দেখো, এর বিপরীত দিকে তাহলে কোন বাহুটি আছে? এই বাহুটি। তাহলে এই বাহুটি হয়ে যাবে তোমার লম্ব, আর এর সাথে যেটা আছে সেটা হবে ভূমি। আর এটা তো অবশ্যই সবসময় অতিভুজ হবে, কারণ হলো গিয়ে তোমরা জানো বৃহত্তর কোণের বিপরীত দিকে যে বাহুটি থাকে সেই বাহুটি হয় ওই ত্রিভুজের বৃহত্তর বাহু, অর্থাৎ সেটিকে আমরা অতিভুজ বলে ডাকবো। এই হলো লম্ব, ভূমি, অতিভুজ চিহ্নিতকরণ। এবার যেটা জানতে হবে সেটা হলো গিয়ে, দেখো এই ত্রিকোণমিতির অঙ্কগুলো করার ক্ষেত্রে কিছু সূত্র আছে। সেই সূত্রগুলো হলো কীরকম বলো তো? এই লম্ব, ভূমি, অতিভুজ এই তিনটি বাহুর মধ্যে যে কোনো দুটি বাহু করে নিয়ে তাদের অনুপাত করা হয়েছে এবং তাদের আবার একটা করে নাম দেওয়া হয়েছে, সেটা এই কোণের সাপেক্ষে। কিন্তু যেমন ধরো
এই উপরের ছবিটা তোমরা ধরে নাও, এই থিটা কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে প্রথমে তুমি এই লম্বর সঙ্গে যদি অতিভুজের অনুপাত করো, লম্বের সঙ্গে যদি অতিভুজের অনুপাত করো, তার নাম দেওয়া হয়েছে সাইন থিটা, SN থিটা। আবার এই অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, তার নাম দেওয়া হয়েছে কোসেক থিটা। তোমরা পরিষ্কার করে বুঝতে পারছো? দেখো তো এটা কী লিখলাম, COSEC, কোসেক থিটা। তাহলে এখানে ভালো করে বোঝো, লম্ব আর অতিভুজের যদি অনুপাত হয় তাকে বলবো সাইন থিটা, আর এর উল্টো অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব যদি হয় তার নাম হচ্ছে কোসেক থিটা। তাহলে এখান থেকে তোমরা ক্লিয়ার বুঝতে পারলে যে সাইন থিটা হচ্ছে কোসেক থিটার উল্টো, কোসেক থিটা হচ্ছে সাইন থিটার উল্টো। তাহলে খুব সহজেই আমরা লিখতে পারি সাইন থিটা 1 বাই কোসেক থিটা, আবার কোসেক থিটা ইজ ইকাল টু 1 বাই সাইন থিটা। দেখো একে অপরের অন্যান্য দেখো এর উল্টো এটা না, তাহলে কি হলো, এর অন্যান্য হলো না। এই জন্য সাইন থিটাকে আমরা কোসেক থিটা 1 বাই কোসেক থিটা লিখলাম, আর কোসেক থিটাকে লিখলাম 1 বাই সাইন থিটা। তো এই লম্ব আর অতিভুজ দিয়ে আমরা করলাম। এবার তারপরে আমরা কি করব, তারপরে আমরা এখানে লিখছি, দেখো এবার ভূমি আর অতিভুজ দিয়ে করছি। কি দিয়ে? ভূমি আর অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। দেখো ভূমি বাই অতিভুজের এর নাম হলো কি, ভূমি আর অতিভুজের অনুপাতটাকে বলা হয় কস থিটা, COS থিটা, কস থিটা। এই অ্যাঙ্গেলের সাপেক্ষে যেহেতু ওই জন্য থিটা, বুঝেছো? কারণ এই অ্যাঙ্গেলের সাপেক্ষেই তো লম্ব ভূমি অতিভুজ আমরা নির্ণয় করেছি, সেই জন্য এই অ্যাঙ্গেলের সাপেক্ষে কিন্তু এটা হলো। সেই রকম অতিভুজ বাই যদি ভূমি করো, অতিভুজ বাই ভূমি করো, তাহলে কি বলবো, সেক থিটা, SEC, সেক থিটা। তাহলে এখান থেকে ক্লিয়ার তোমরা বুঝতে পারছো। দেখো এর উল্টো এটা, এর উল্টো ওটা, তাহলে কস থিটা ইজ ইকাল টু, তাহলে হয়ে যাবে 1 বাই সেক থিটা, আর সেক থিটা ইজ ইকাল টু 1 বাই কস থিটা। খুব সহজেই দেখো বোঝা যাচ্ছে, দেখো খুব স্পষ্টতই এর উল্টো এটা, এর উল্টো ওটা। তাহলে আমরা কি করবো, একে অপরের অন্যান্য না, অত অন্যান্য হলে এভাবে লিখতে হয় না। যেমন 2-এর অন্যান্য কত আমরা লিখি, 1 বাই 2 লিখি, 3-এর অন্যান্য কত লিখি, 1 বাই 3 লিখি। সেরকম দেখো তো, দেখো এর উল্টো এটা, এরকম। আর তাহলে আমরা তো কী করলাম, লম্ব বাই ভূমির, লম্ব আর অতিভুজের অনুপাত করলাম, তার নাম সাইন থিটা। ভূমি আর অতিভুজের অনুপাত করলাম, তার নাম কস থিটা। তাহলে দেখো পড়ে থাকলো আমাদের কি বলতো, লম্ব আর ভূমির মধ্যে কিন্তু পড়ে থাকলো। লম্ব আর ভূমিটা কি বলবো, দেখো তো বাবু, লম্ব আর ভূমিটা, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমিকে বলা হয় ট্যান থিটা। দেখো এর পুরো নাম হচ্ছে ট্যানজেন্ট থিটা, কিন্তু সংক্ষেপে ট্যান থিটা বলা হয়। ঠিক এর উল্টোটা ভূমি বাই লম্ব যদি হয়, তাহলে কি বলবো, কট থিটা, COT, কট থিটা। এর পুরো নাম হচ্ছে কোট্যানজেন্ট থিটা, এটাকে আমরা সংক্ষেপে বলবো কট থিটা, COT, কট থিটা। তাহলে এখান থেকে আমাদের ক্লিয়ার হয়ে গেল। আবার দেখো ট্যান থিটা ইজ ইকাল টু আমরা কী লিখতে পারবো, 1 বাই কট থিটা, আর কট থিটা ইজ ইকাল টু কী লিখতে পারবো, 1 বাই ট্যান থিটা। বোঝা গেল পরিষ্কার? তাহলে আমাদের এই 3টি বাহুর মধ্যে থেকে দুটি বাহু করে নিয়ে যে অনুপাতগুলো করলাম, তাদের আবার নাম দেখো, লম্ব আর অতিভুজের অনুপাত হচ্ছে সাইন থিটা, ভূমি আর অতিভুজের কস থিটা, আর লম্ব আর ভূমির হচ্ছে ট্যান থিটা। এই 3টা করলে কিন্তু তোমাদের হয়ে যাচ্ছে, কারণ কসের উল্টো হচ্ছে সেক, ট্যানের উল্টা হচ্ছে কট, আর সাইনের উল্টা হচ্ছে কোসেক। দেখো আরেকটি মজার ব্যাপার হলো, এই কস থিটা আর সাইন থিটাকে একটু ভালো করে খেয়াল করো। এই সাইন থিটা দেখো, এই যে এইটাকে যদি আমরা এইটাকে দিয়ে ভাগ করে দিই, এই সাইন থিটাকে যদি আমরা কস থিটা দিয়ে ভাগ করে দিই, তাহলে দেখো তো সাইন থিটার নিচে কি আছে, অতিভুজ, আর এই কস থিটার নিচেও আছে অতিভুজ। তাহলে এই অতিভুজ কেটে যাবে না? দেখো একটু দেখো, দেখো ভালো করে দেখো, আমি দেখাচ্ছি। যেমন ধরো এর নিচে বসলাম, তাহলে এখানে কি হলো, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, আর তার নিচে দিয়ে দিলাম ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, তার নিচে হলো ভূমি বাই অতিভুজ, সমান সমান। তাহলে উপরে লম্ব বাই অতিভুজের মান হচ্ছে সাইন থিটা, আর ভূমি বাই অতিভুজের মান হচ্ছে কস থিটা। তাহলে দেখো তো এই অতিভুজ আর অতিভুজ কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কি, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব বাই ভূমিকে আমরা কি বলতে পারি, লম্ব বাই ভূমিকে কী বলি, ট্যান থিটা বলি। তাহলে এটা সমান সমান হয়ে গেল ট্যান থিটা। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারলাম ট্যান থিটা সমান সমান সাইন থিটা বাই কস থিটা। ক্লিয়ার হলো? নাহলে আর একবার বুঝিয়ে দিচ্ছি ভালো করে, তোমরা একটু এটা পজ করে নোট ডাউন করে নিও। এবার দেখো আমি ওটাকে আর একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। তোমরা এখনই দেখলে লম্ব বাই অতিভুজকে কি বলে বলো, লম্ব বাই অতিভুজকে বলে সাইন থিটা, আর ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ কে কী বলে বলো, কস থিটা বলে। এবার যদি ভাগ করে দিই মানে
ভাগ করে দিই, যদি এটার নিচে এটাকে দিয়ে দিলাম, ভাগ করে দিলাম, দেখো তো তাহলে কি হয়, এইভাবে না করে পরের লাইনে করো, ভাগ করে দেবো। দেখো ভাগ করে দিলে কি হবে বলো, লম্ব বাই লম্ব বাই অতিভুজ বাই ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে থাকলো সাইন থিটা আর এখানে থাকলো কস থিটা। তাহলে দেখো ভগ্নাংশ নিচে ভগ্নাংশ থাকলে নিচের ভগ্নাংশটা উল্টে যায়, তাহলে এই অতিভুজ আর অতিভুজ কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কি বলো, লম্ব বাই ভূমি পড়ে থাকবে। আর এদিকে তো সাইন থিটা বাই কস থিটা আছে। তো এই লম্ব বাই ভূমিকে আবার কি বলে বলো তো, লম্ব আর ভূমিকে একটু আগে তোমরা দেখলাম ট্যান থিটা বলে। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারলাম ট্যান থিটাকে আমরা যদি ভাঙি তাহলে পাবো সাইন থিটা বাই কস থিটা। এটাও আমাদের খুব ইউজফুল একটা সূত্র, এটাও কিন্তু আমাদের কাজে লাগবে অঙ্ক করার ক্ষেত্রে। এবার তোমরা এই হলো সূত্র, আর কটি সূত্র আছে একটু দেখে নাও, সেটা আমরা বুঝিয়ে দিই। আর 3টা সূত্র আছে, সেই 3টা সূত্র হলো, তাহলে তোমরা প্রথমে তোমরা প্রথমে হচ্ছে সাইন থিটা মানে কি, কস থিটা মানে কি, ট্যান থিটা মানে কি, সেইগুলো ভালো করে আগে তোমরা বুঝে নিবে। তারপরে তোমরা আরও 3টা সূত্র তোমাদের করতে হবে। সেটা হলো 1 নম্বর সূত্র হলো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1। 2 নম্বর সূত্র হলো 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকাল টু সেক স্কোয়ার থিটা। আর 3 নম্বর সূত্র হলো 1 প্লাস কট স্কোয়ার থিটা ইজ ইকাল টু কোসেক স্কোয়ার থিটা। দেখো এই 3টাই কিন্তু প্রমাণ করা যাবে, আমি তার মধ্যে প্রথমটা তোমাদেরকে প্রমাণ করে দেখাচ্ছি, আর বাদ বাকি দুটো তোমরা নিজেরাই করবে। দেখো প্রথম প্রমাণটা দেখো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে হচ্ছে 1, এটা আমরা প্রমাণ করব। তাহলে আমরা বাম পক্ষ লিখি, দেখো ভালো করে বোঝো, পরিষ্কার সোজা ব্যাপার। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা লিখলাম, তো এটা সমস্যা আমাদের 1 দেখাতে হবে। দেখো সাইন মানে কি, একটু আগে আমরা তোমাদেরকে বোঝালাম, একটু আগে যে বোঝালাম যে সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কোনটা, এটা লম্ব, তাহলে এটার নাম দিয়ে দাও এ, এটার নাম দিয়ে দাও বি, এটার নাম দিয়ে দাও সি। তাহলে লম্ব হচ্ছে কি এ বি, আর অতিভুজ কি এসি, কারণ সাইন মানে জানি লম্ব বাই অতিভুজ, তাহলে এবি বাই এসি, তার উপরে স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দাও। আচ্ছা কস মানে কি বলো, ভূমি বাই অতিভুজ, ভূমি কি বিসি, আর অতিভুজ কি এসি, তাহলে তার উপরে স্কোয়ার দিয়ে দাও। তাহলে কি উপরে কি হলো এ বি স্কোয়ার, নিচে কি হলো বলো এসি স্কোয়ার, এটা কি হয়ে গেল বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার। লসাগু করলে কি হবে বলো তো, নিচে এসি 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 মানে এসি স্কোয়ার, উপরে হলো এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এবার বলো তো এই এ বি স্কোয়ার বিসি স্কোয়ার, দেখো তো এ বি স্কোয়ার বিসি স্কোয়ার, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, আমরা পিথাগোরাসের সূত্রের নাম শুনেছি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ারের সমান সমান আমরা কি জানি, অতিভুজ স্কোয়ার জানি। তাহলে উপরে হয়ে গেল অতিভুজ স্কোয়ার মানে হয়ে গেল এসি স্কোয়ার, আর নিচে তো এসি স্কোয়ার আছে, এটা কেটে কুটে কত হলো 1 হয়ে গেল। তাহলে দেখো ডান পক্ষে আমাদের কি ছিল 1 ছিল, এই যে 1 চলে এসেছে। তার মানে আমরা এটা শিখলাম সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তোমরা একই রকমভাবে এই 2 নম্বরটা 3 নম্বর প্রমাণটা করবে, নিজে নিজে করবে, অসুবিধা হলে তোমরা কমেন্ট বক্সে জানাবে। এই হলো তোমাদের 3টি সূত্র, তোমাদের বাহুর অনুপাতগুলো তোমাদের ভালো করে জানতে হবে, তারপরে এই 3টি সূত্র ভালো করে জানতে হবে। আর যে সূত্রগুলো আছে, খুব অল্প সংখ্যক সূত্র আছে, সেই সূত্র বলতে কিছু মান নির্ণয়ের সূত্র আছে, ডিগ্রির কোণের মান নির্ণয়ের, সেগুলো তোমাদেরকে আস্তে আস্তে আমি শিখিয়ে দেবো। আপাতত তোমরা এই বাহুর অনুপাতগুলো সেগুলোকে কি বলে এবং এই 3টি সূত্র খুব ভালো করে নিবে, তাহলে তোমাদের অঙ্ক করতে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, এবার আমরা 23 নম্বর অধ্যায়ের 23.1 নং অধ্যায়ের যে অঙ্কগুলো, সেই অঙ্কগুলো তোমাদেরকে করাচ্ছি। দেখো তোমাদেরকে আরেকটু বলে দিই, পিথাগোরাসের সূত্র তোমরা একটু আগে বললাম আমি, পিথাগোরাসের সূত্র তোমরা নিশ্চয়ই জানো। আর একবার আমি বলে দিচ্ছি যে সমকোণী যদি ত্রিভুজ হয়, এটা এ বি, এটা বিসি, তাহলে এটা হবে যাবে তোমার এই কোণের সাপেক্ষে, এটা যদি লম্ব হয়, এটা যদি ভূমি হয়, তাহলে সূত্রটা কি বলেছিল যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার মানে এসি স্কোয়ার। এটা ভালো করে জানবা, কারণ এটি খুবই ব্যবহার হবে এই চ্যাপ্টারে। দেখো 23.1 প্রথম অঙ্কটি দেখো কি বলেছে, একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছি, যার অতিভুজ এ বি ইজ ইকুয়াল টু 10 সেমি, ভূমি বিসি ইজ ইকুয়াল টু 8 সেমি এবং লম্ব এসি ইজ ইকুয়াল টু 6 সেমি। দাঁড়িয়ে দিয়ে বলেছে অ্যাঙ্গেল এবিসি, কোণ এবিসির সাইন এবং ট্যানজেন্টের মান নির্ণয় করো। ট্যানজেন্ট মানে তোমরা জানো, ট্যান সংক্ষেপে ট্যান বলবো একে, আর সাইন ও ট্যানজেন্টের মান নির্ণয় করো, সেটা কোন অ্যাঙ্গেলের সাপেক্ষে, এই এবিসি অ্যাঙ্গেলের সাপেক্ষে তোমাদেরকে নির্ণয় করতে হবে। দেখো খুবই সোজা একদম অঙ্কটি, একটু ভালো করে দেখো,
ওরা যেহেতু এটি সমকোণী ত্রিভুজের কথা বলেছে, তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ এম করে এঁকে নিলাম। দেখো ভালো করে তাকাও, সমকোণী ত্রিভুজ এঁকেছি ABC, এঁকেছি যার অতিভুজ বলেছে AB, তাহলে অতিভুজ নিশ্চয়ই এটা, তাহলে এটাকে দিব A, এটাকে দিব B, হ্যাঁ এটাকে দিব, না হলে এটাকে দাও A, এটাকে দাও B, এটাকে দাও C, কোনো অসুবিধা নেই, এটাকেও A দিতে পারতাম, কোনো অসুবিধা নেই, তোমরা এটাকেই দাও, কি অসুবিধা, A, এটা B, এটা C। ভালো করে তাকাও, তাহলে এটা A, এটা B, এটা হচ্ছে C, তাহলে AB কত বলে দিয়েছে 10 সেমি, তাহলে এটা হচ্ছে 10 সেমি, খুব ভালো কথা। তারপরে BC ভূমি, এটা করে দিয়েছে কত 8 সেমি, লিখে দাও 8 সেমি। আর তারপরে কি দিয়েছে লম্ব AC, কত বলে দিয়েছে 6 সেমি, খুব ভালো ব্যাপার। ওরা এবার কি বলেছে অ্যাঙ্গেল ABC, অ্যাঙ্গেল ABC কোনটা, এই কোনটা, কারণ এই কোনটা তাহলে নিশ্চয়ই এই কোনটা যেহেতু অতিভুজ, তাহলে এখানে নিশ্চয়ই 90 ডিগ্রি আছে, কারণ ত্রিকোণমিতি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই প্রযোজ্য, তাহলে এইটা তো সমকোণী ত্রিভুজ হতেই হবে। তাছাড়া ওরা বলে দিয়েছে সমকোণী ত্রিভুজ, তাহলে এই কোণটাই সমকোণ হলো, কীভাবে আমরা বুঝলাম, কারণ এটা হচ্ছে অতিভুজ, অতিভুজের বিপরীত দিকে যে কোণটি থাকবে সেই কোণটি হবে এই ত্রিভুজের বৃহত্তর কোণ। ঠিক আছে, তাহলে এবার ভালো করে দেখো, এবার তোমাদেরকে নির্ণয় করতে বলেছে কি এই কোণটার সাপেক্ষে, এই কোণটার সাপেক্ষে তোমাকে সাইন নির্ণয় করতে বলেছে। তাহলে এই কোণটার সাপেক্ষে সাইন লিখলে এখানে, তাহলে আমরা ধরে নিলাম, এখানে তোমরা প্রথমে সুন্দর করে ধরে নিবে, তাহলে আরও ভালো লাগবে দেখতে, অ্যাঙ্গেল ABC এটা সমান সমান থিটা, তাহলে এটা সমান সমান থিটা লিখে দাও। তাহলে এই সাইন থিটা বের করতে বলেছে, একবার ট্যান থিটা বের করতে বলেছে, তাহলে তোমরা সুন্দর করে লিখে দাও সাইন থিটা। তো সাইন থিটা মানে কি বলো, লম্ব বাই অতিভুজ, একটু আগেই তোমাদের করালাম সাইন অতিভুজ, লম্ব বাই অতিভুজ। লম্ব কোণটা, এই কোণের সাপেক্ষে আমি বলেছি যে কোণের সাপেক্ষে নির্ণয় করবে সেই তার বিপরীত দিকে থাকবে লম্ব, তাহলে কোনটা লম্ব হবে বলো, এটা লম্ব হবে। ওরা যদিও বলে দিচ্ছে তাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আর নিশ্চয়ই এটা তাহলে কি হয়ে যাবে ভূমি, আর এটা তো অবভিয়াসলি অতিভুজ হবে। তাহলে লম্ব কত হচ্ছে 6 সেমি, অতিভুজ কত হচ্ছে 10 সেমি, কাটাকাটি করলে কত হবে 3/5, একটা উত্তর হয়ে গেল। নেক্সট ট্যান বলেছে এর উপরে অ্যাঙ্গেল, তো এটা থেকে মানে তোমরা থিটা ধরে নিয়েছো, তাহলে সুন্দর করে ট্যানজেন্ট থিটা লেখার দরকার নেই, শুধু ট্যান থিটা লিখো। তাহলে ট্যান মানে কি বলো, লম্ব বাই ভূমি। এখন লম্ব কত 6 সেমি আর ভূমি কত 8 সেমি, তাহলে উত্তর কত হলো 3/4 সেমি। এই তো 1 নম্বর অঙ্কটি দিয়েছিল, খুব সহজেই করা গেল অঙ্কটা। ঠিক আছে, এবার পরের অঙ্কটি দেখো, 23.1 পরের আরেকটি অঙ্ক 2 নম্বর অঙ্কটি দেখো কি বলেছে, বলেছে সোমা একটি সমকোণী ত্রিভুজ এঁকেছে, ত্রিভুজ ABC এঁকেছে, সমকোণী ত্রিভুজ যার ABC কোণ 90 ডিগ্রি, মানে বি কোণটি হবে 90 ডিগ্রি। তাহলে তোমরা সুন্দর করে একটি সমকোণী ত্রিভুজ এঁকে দাও। দেখো এই যে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ হয়ে গেল। তাহলে আমি এটার নাম A দিলাম, এটার নাম B দিলাম, এটার নাম C দিলাম, তোমরা অন্যভাবে দিতে পারো, তোমাদেরকে মনে রাখতে হবে শুধুমাত্র বি কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই বি কোণটাকে আমরা 90 ডিগ্রি দেখালাম, ব্যাস। এবার কি বলেছে দেখি, AB 4 সেমি, 24 সেমি বলেছে, তাহলে AB যদি 24 সেমি হয় তাহলে এটা 24 সেমি লিখে দাও, এটা AB কে 24 সেমি লিখে দাও। তারপরে কি বলছে BC 7 সেমি, BC 7 সেমি, BC 7 সেমি। দেখো এই আমার ছবিটা একটু দেখতে একটু উদ্ভট লাগছে না, এটা 24, এটা বড় অথবা দেখতে ছোট, এটা আবার বড়, 7 সেমি ছোট, দেখতে আবার বড়, তাহলে ছবিটা একটু আমি ভুল লিখেছি, ছবিটাকে ঠিক করে নাও। দেখো লম্বটা যেহেতু বড়, তাহলে এইভাবেই হবে 90 ডিগ্রিটা, দেখো তাহলে এটা হয়ে গেল 90 ডিগ্রি, এটা A, এটা B, এটা C, এটা কিন্তু A, হ্যাঁ। তাহলে AB 24 সেমি, এবার দেখতে ঠিক মনে হচ্ছে 24 সেমি, আর এবার BCটা দেখো 7 সেমি, তাহলে এটা হয়ে গেল 7 সেমি। দেখো আর তাহলে এইটা 90 ডিগ্রি হলে বৃহত্তর কোনটা হচ্ছে AC, তাহলে AC হচ্ছে অতিভুজ। দেখো অতিভুজের মান কি দেওয়া আছে, অতিভুজের মান কিন্তু দেওয়া নাই, অতিভুজের মানটা তোমাকে বের করে নিতে হবে। তাহলে অতিভুজের মানটা বের করতে গেলে তোমাদের কী করতে হবে, আমরা জানি সমকোণী ত্রিভুজে যে কোনো দুটি বাহু দেওয়া থাকলে তৃতীয় বাহুটি যদি না দেওয়া থাকে, তাহলে সেটি আমরা কার সাহায্যে নির্ণয় করব, পিথাগোরাসের সূত্র থেকে আমরা নির্ণয় করব। দেখো পিথাগোরাসের সূত্র হতে পাই, লিখবা উত্তর, লিখবা অ্যান্সার, প্রথমে সুন্দর করে লিখে দিবা যে প্রদত্ত সমকোণী ত্রিভুজ ABC এর AB ইজ ইকাল টু 24 সেমি, BC ইজ ইকাল টু 7 সেমি দিয়ে তারপর লিখবা অতএব পিথাগোরাসের সূত্র হতে পাই, পিথাগোরাসের সূত্র হইতে পাই, কি পাও আমরা জানি, এই যে AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার ইজ ইকাল টু অতিভুজ স্কোয়ার। এবার এবির মান তুমি কত জানো লিখে দাও 24 স্কোয়ার, আর BCর মান কত জানো 7 স্কোয়ার লিখে দাও AC স্কোয়ার।
24 24 গুণ করলে হবে 576, তোমরা একটু দেখে নেবে গুণ করে, আর 7 7 হয় 49 সমান সমান এসি স্কোয়ার। অতএব এই দুটো যোগ করে হবে 625, ওই দিকে লিখলাম আর এটাকে লিখলাম বা দিকে। এসি স্কোয়ার ইজ ইকাল টু হয়ে গেল 625, আর ইমপ্লাস দ্যাট এসি ইজ ইকাল টু হয়ে গেল √625। এটা সমান সমান কত হবে 25 গুণিত 25 সমান সমান 25। তার মানে এসির মান কত পেলাম, এসির মান পেয়ে গেলাম 25। তার মানে এই এসিটা হয়ে গেছে 25 আমরা পেয়ে গেলাম। ব্যাস, তারপরে এবার আমাদের কি নির্ণয় করতে হবে, এবার আমাদের নির্ণয় করতে হবে সাইন এ। এই কোণের সাপেক্ষে সাইন এ, কোসেকে, ট্যান এ আর হচ্ছে কসে এর মানটা তোমাকে নির্ণয় করতে হবে। আমি একটু মুছছি, তোমরা এটা একটু টুকে নিও। আমি তাহলে একটু মুছছি এটা। দেখো পরেরটা, দেখো তোমরা একটু পরের পোর্শনটুকুটা প্রথমে তোমরা বাহুটা বের করে নিয়ে তারপর থেকে তোমরা কিন্তু পরপর টুকে যাবে। দেখো পরে তোমাদের এবার কি নির্ণয় করতে হবে, এই কোণের সাপেক্ষে। এবার বলো এই কোণের সাপেক্ষে লম্ব কোণটা হবে, নিশ্চয়ই এটা হবে লম্ব। তাহলে এখানে লিখে দাও, ধরি লেখার দরকার নাই, তোমরা এই কোণের সাপেক্ষে, তাহলে এটা হচ্ছে তোমার লম্ব, এটা হয়ে গেল তোমাদের ভূমি, আর এটা তো অতিভুজ। লিখলেও লিখতে পারো, না লিখলেও লিখতে পারো, তাহলে লিখেই দাও সুন্দর করে। তাহলে লিখে দাও যে সমকোণী ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল এ কোণের লেখার দরকার নেই, কোণ দিয়ে দিচ্ছ, এর সাপেক্ষে লিখো, এর সাপেক্ষে লম্ব লিখে দাও লম্ব হবে বিসি, লম্ব হবে বিসি। এটা সমান সমান হয়ে গেল 7 সেমি। আচ্ছা, ভূমি লিখে দাও এবি ইজ ইকুয়াল টু 24 সেমি। আর লিখো অতিভুজ, তিনটি লাগবে তোমরা জানো, কারণ তিনটির অনুপাতি দিয়েই সাইন কস ট্যান এগুলো বানানো হয়েছে। আর অতিভুজ তোমার এসি, এটা হয়ে গেল 25 সেমি। এটা সুন্দর করে লিখে দিলে। এবার তোমাকে প্রথমে নির্ণয় করতে বলেছে কি সাইনে, তাহলে এখানে লিখে দাও অতএব সাইনে মানে এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এটা, তাহলে অতিভুজ কোণটা হবে এটা, তাহলে কত হয়ে গেল 7/25। একটা উত্তর কমপ্লিট। 2 নম্বর কস মানে ভূমি বাই অতিভুজ, এই কোণের সাপেক্ষে ভূমি কোণটা এটা, তাহলে এটা হয়ে গেল 24/25। তারপরে তোমার কি নির্ণয় করতে বলেছে ট্যান এ মানে কি বলো, লম্ব বাই ভূমি, তো এই কোণের সাপেক্ষে লম্ব কোণটা এটা, ভূমি কোণটা এটা, তাহলে 7/24। তারপরে কি নির্ণয় করতে হচ্ছে কোসেকে, তোমরা জানো সাইনের উল্টা হচ্ছে কোসেকে, তাহলে কত হবে 25/7। তাছাড়া কোসেক মানে কি অতিভুজ বাই লম্ব, তো অতিভুজ কোণটা এটা 25 আর লম্ব কোণটা 7, 25/7 মিলেছে। এই তো তোমাদের অঙ্ক। এই একটি অঙ্ক দিয়েছিল, যেই অঙ্কে তোমাকে সাইনে, কসে, ট্যানে এইগুলোর মান নির্ণয় করতে দিয়েছিল। কিন্তু এই সমকোণী ত্রিভুজের দুটি বাহুর মান দেওয়া ছিল, তোমরা প্রথমে পিথাগোরাসের সূত্র দিয়ে তোমরা অতিভুজের মানটি নির্ণয় করে নিলে। আর তার মানে কি তোমাদের লম্ব হয়ে গেল, ভূমি হয়ে গেল, আর অতিভুজটাও পেয়ে গেলে। আর লম্ব, ভূমি, অতিভুজ পেয়ে গেলে সাইনে, কসে, ট্যানে, কোসেকে এরা এই কোণের সাপেক্ষে তোমাকে নির্ণয় করতে বলেছিল। এইভাবেই সহজেই কিন্তু অঙ্কগুলো করা যাবে। পরের অঙ্কটি দেখা যাক। পরের অঙ্কটি হচ্ছে 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কটি তোমরা 2 নম্বরের মতো করে একেবারে সেম অঙ্ক, তোমরা 2 নম্বরের মতো করে 3 নম্বর অঙ্কটি করে নিও। আমি 4 নম্বরের অঙ্কটি করছি। দেখো 4 নম্বর অঙ্কটি কি বলেছে, 4 নম্বর অঙ্কটি বলেছে cos থিটা ইজ ইকুয়াল যদি 7/25 হয় হলে, cos থিটা ইজ ইকুয়াল টু 7/25 হলে থিটার সকল ত্রিগ্নমিতিক অনুপাতের মান নির্ণয় করো। সকল ত্রিগ্নমিতিক অনুপাতের মান বলতে তোমাদেরকে ত্রিগ্নমিতিক অনুপাত কি কি শেখানো হয়েছে, সাইন থিটা শেখানো হয়েছে, কোসেক থিটা শেখানো হয়েছে, ট্যান থিটা শেখানো হয়েছে, কস থিটা শেখানো হয়েছে, সেক থিটা শেখানো হয়েছে। এগুলোর মান নির্ণয় করতে বলেছে কার সাপেক্ষে, থিটার সাপেক্ষে। তার মানে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা, এই কটার মান চেয়েছে। দেখো এই অঙ্কটি করার জন্য দেখো ভালো করে বোঝার চেষ্টা করো। এই অঙ্কটি করার জন্য দেখো কস থিটা মানে কি বলো, ভূমি বাই অতিভুজ, তাহলে এখানে কি দেওয়া আছে, ভূমি আর অতিভুজের মান দেওয়া আছে, তাহলে কি লম্বের মান দেওয়া আছে, লম্বের মান কিন্তু দেওয়া নাই। তোমাকে কিন্তু সেই পিথাগোরাসের সূত্র অনুসারে আগে লম্বের মানটা বের করে নিতে হবে। লম্বের মান না বের করতে পারলে দেখো সাইন থিটাতে আমাদের কি আসবে, লম্ব বাই অতিভুজ, তাহলে ওখানে লম্বের মানটা লাগবে। তা লম্বের মানটা তাহলে ওই জন্য আমাদের পিথাগোরাসের সূত্রের সাহায্যে কিন্তু লম্বের মানটা বের করে নিতে হবে। তার জন্য তোমরা কি করবে, তোমরা সুন্দর করে আগে একটা সমকোণী ত্রিভুজ আঁকবা। দেখো সুন্দর করে একটা সমকোণী ত্রিভুজ আঁকবা, এইভাবে সমকোণী ত্রিভুজ আঁকলা। তাহলে এর নাম দিয়ে দিল 90 ডিগ্রি।
থিটা কোণটাকে তুমি ধরে নিলা এটা, তাহলে এই কোণের সাপেক্ষে তাহলে এটার নাম দিয়ে দাও এ, এটার নাম দাও বি, এটার নাম দিয়ে দাও সি। তাহলে এই কোণের সাপেক্ষে তাহলে আমার লম্ব হচ্ছে কোণটা এ বি, আর ভূমি কোণটা হচ্ছে বিসি। তার মানে এখানে হচ্ছে 7 এটা হবে, আর অতিভুজ হচ্ছে এটা। এবার সুন্দর করে এখানে একটা জিনিস লিখো, cos থিটা ইজ ইকুয়াল টু 7/25। এখানে লিখবে ধরি ধরি ভূমি ভূমি তোমার কত হয়েছে বিসি, তাহলে সমান সমান লিখে দিবে 7 কে একক। কে কেন নিলাম বলছি, তারপরে কি দেওয়া আছে, এটা তো ভূমি বাই অতিভুজ, তাহলে অতিভুজ, অতিভুজ কোনটা হবে বলো এসি, তাহলে এসি সমান সমান কী লিখবে 25 কে। দেখো এখানে কে ধরলাম আমি, দেখো একক লিখলাম কারণ দৈর্ঘ্য এটা একক দিতেই হবে। আচ্ছা কে কেন ধরলাম, দেখো এখানে কিন্তু অনুপাত দেওয়া ছিল, অনুপাত থেকে যদি অনুপাতকে যদি দুটি, এখানে লম্ব আর অতিভুজের অনুপাত দেওয়া ছিল, তাহলে তো আমরা এক্স্যাক্টলি জানি না লম্ব কত, সরি ভূমি আর অতিভুজের অনুপাত দেওয়া ছিল, তাহলে তো আমরা অ্যাকচুয়াল জানি না যে ভূমি কত ছিল আর অতিভুজ কত ছিল। তো ভূমি আর অতিভুজকে ধরো তো একটা অনুপাত ছিল 6:12:18, 12:18, তাহলে একে কাটাকাটি অনুপাত যদি করি আমরা, তাহলে প্রথমে কী লিখবো, তাহলে 6×2=12, 3×6=18। এবার এটা যদি মুছে দিই, এবার তোমাকে যদি বলি আসলটা খুঁজে বের করো, তাহলে আমাদের কী করতে হবে বলো তো, 2-এর সঙ্গে 6 গুণ করতে হবে, আর 3-এর সঙ্গেও 6 গুণ করতে হবে, তাহলে এটা হয়ে যাবে 12, এটা হয়ে যাবে 18। তাহলে আগের অবস্থায় ফিরে আসতে পারলাম। তাহলে কী করে ফিরে আসতে পারলাম, এই যে 6 গুণ করে ফিরে আসতে পারলাম। দেখো এখানেও 6, এটা 6, এটা ধ্রুবক পদ গুণ করলাম না, এখানে বলো তো সেম জিনিস গুণ করলাম, সেখানেও সেটুকু, সেই জন্য এই অনুপাত থেকে আগের অবস্থায় ফিরে আসার জন্য আমরা কী করলাম, একটা করে ধ্রুবক পদ গুণ করলাম কে। দেখো এখানে কিন্তু অবশ্যই কে এর পরিচয় দিতে হবে, লিখে দিবা যেখানে লিখবা কে নট ইকুয়াল টু 0 একটি ধনাত্মক সংখ্যা, এটা কিন্তু অবশ্যই লিখতে হবে। দেখো কে নট ইকুয়াল টু 0, কে এর মান কিন্তু শূন্য হওয়া চলবে না, কে এর মান যদি শূন্য হয় তাহলে 7 × 0 মানে লম্ব ভূমি হয়ে গেল শূন্য, ভূমি কোনো যদি শূন্য হতে পারে, ভূমি যদি শূন্য হয়ে যায় তাহলে আর সমকোণী ত্রিভুজ থাকবে, সমকোণী ত্রিভুজ কি কোনো ত্রিভুজই থাকবে না। তারপরে আবার তুমি ধরো যে এসিটাও, এটাও তো 0 হয়ে যাবে, অতিভুজ যদি না থাকে তাহলে এটা আর কি ত্রিভুজ হলো, ওই জন্য কে এর মান শূন্য হওয়া চলবে না, আর একটি ধনাত্মক সংখ্যা, সরি এখানে লিখতে আমি ভুলে গেছি, এখানে লিখবা তোমরা ধনাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যা মানে দেখো এখানে লম্ব দৈর্ঘ্য ভূমি এগুলো কি, লম্ব ভূমি অতিভুজ এগুলো কি, এগুলো দৈর্ঘ্য না, দৈর্ঘ্য কোনোদিন ঋণাত্মক হয়, দৈর্ঘ্য কোনোদিন ঋণাত্মক হয় না, ওই জন্য কিন্তু এখানে একটি ধনাত্মক সংখ্যার পরিচয়টা তোমাকে দিতে হবে। এই হলো তোমার হচ্ছে গিয়ে ভূমি লম্ব। এবার তারপরে লিখবা পিথাগোরাসের সূত্র থেকে পাই, পিথাগোরাসের সূত্র থেকে পাই, কি পাও লিখো, AB² প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু AC², অর ইমপ্লাস দ্যাট এবির মান কত দেওয়া আছে জানি না, এবির মানটা আমরা জানি না, এটা বের করতে চাই। বিসির মান কত দেওয়া হয়েছে 7K এর স্কোয়ার, সুন্দর করে স্কোয়ার দিয়ে দাও, আর এটা হয়ে গেল 25K তার স্কোয়ার দিয়ে, এখান থেকে আমরা এবার এখানে আসছি, AB² হয়ে গেল। ভালো করে দেখো 25 কত হবে 625K স্কোয়ার, আর এখানে আছে 7×7=49K স্কোয়ার, প্লাস আছে ওদিকে গেলে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, তাহলে 49K স্কোয়ার। অর ইমপ্লাস দ্যাট AB ইজ ইকুয়াল টু কী লিখবা √/, 625 থেকে 49 বাদ দিলে কত হবে বলো 576 আর K স্কোয়ার। এবার একটু আগেই আমরা 1 নম্বর না 2 নম্বর আমাদের দেখলাম 576 কত গুণ করে পেয়েছিলাম 24 গুণ করে পেয়েছিলাম, আর দুটো কে আছে তাহলে দুটো কে লিখে দিলাম, তাহলে একটা 24 আসলো, একটা কে আসলো। তাহলে লম্বের তলে কত হলো, এবির মানটা কত হলো 24K হলো। এবি মানে হচ্ছে কোনটা, এটা হচ্ছে আমাদের এই অঙ্কের ক্ষেত্রে লম্ব, ব্যাস। এবার সকল ত্রিকোণমিতিক মান চেয়েছে, তাহলে তুমি লম্ব পেয়ে গেলা, এটা তার মানে বিসি কত পেলা, বিসি প্লাস 7K। আচ্ছা এটা একটু লিখে নাও, লিখতে আমার সুবিধা হবে, এটা পেলাম 24K আর এটা তো 25K দেওয়াই আছে। এবার সকল ত্রিকোণমিতিক অনুপাতটা তোমাকে বের করতে বলছে। দেখো তাহলে সকল ত্রিকোণমিতিক অনুপাত করার আগে তুমি বের করে নাও সাইন থিটা, সাইন মানে কি বলো লম্ব বাই অতিভুজ, তাহলে এই করে সাপেক্ষে লম্ব কত 24K, তাহলে 24K/25K, কে কাটা, তাহলে 24/25, একটা উত্তর হয়ে গেল। তারপরে তুমি বের করো কস থিটা মানে কত বলো ভূমি বাই অতিভুজ, মানে 7K/25K, তাহলে কত হলো 7/25। তারপরে তুমি কি বের করবে ট্যান থিটা মানে কি বলো লম্ব বাই অতিভুজ, লম্বকে 24K আর অতিভুজ কত 25K, তাহলে কে আউট 24/25। এবার তুমি সাইনের উল্টা কোসেক থিটা বের করে নিতে পারো, কত হবে 25/24, কস থিটার উল্টো কত 25/7, আর ট্যান থিটার উল্টা কত 25/24। তোমরা জানো ট্যানের উল্টা হচ্ছে কট, আর কোসেকের উল্টা হচ্ছে সেক, আর সাইনের উল্টা হচ্ছে সেক, লিখে দেবো এখানে সুন্দর করে নাও এটা, কোসেক থিটা ইজ ইকুয়াল টু 25/24,
তারপরে এর উল্টা মানে সেক থিটার উল্টা হবে 25/7, আর এর উল্টা মানে কট থিটা 25/24। এই তো সমস্ত সকল ত্রিকোণমিতিক অনুপাত মান নির্ণয় করলাম কার সাপেক্ষে, থিটা কোণের সাপেক্ষে এই অঙ্কটির ক্ষেত্রে। এই তোমাদের 4 নম্বর অঙ্কটি। এবার পরের অঙ্কটি তোমরা দেখো। বুঝতে পারলে অঙ্কটি? আমি আর একবার বুঝিয়ে দিচ্ছি। একটি অঙ্ক দিয়েছিল cos থিটা 7/25 হলে থিটার সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করো। তো cos মানে কি, ভূমি বাই অতিভুজ দেওয়া ছিল। তো ভূমি বাই অতিভুজ দেওয়া থাকলে কি হবে, আমাদের লম্বের মানটা দরকার হবে অঙ্কের ক্ষেত্রে। ওই জন্য পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা প্রথমে কি করলাম, লম্বের মানটি বের করে নিলাম। তাহলে একটি ত্রিভুজের লম্বের মান জানো, ভূমির মান জানো, অতিভুজের মান জানো, তাহলে সকল ত্রিকোণমিতিকের মানে তোমার বের করতে সুবিধা হবে। যেমন সাইন থিটা লাগবে লম্ব বাই অতিভুজ, পরে আমরা cos থিটা লাগবে ভূমি বাই অতিভুজ, আর ট্যান থিটা লাগবে লম্ব বাই ভূমি। এই মানগুলো আমরা বের করে নিলাম। দেখো পরের 5 নম্বরের অঙ্কটি দেখো। পরের 5 নম্বরের অঙ্কটি কি দিয়েছে, বলেছে যে যদি cot থিটা ইজিক্যাল টু 2 হয় তাহলে ট্যান থিটা ও সেক থিটার মান নির্ণয় করো, এবং দেখাও যে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইজিক্যাল টু সেক স্কোয়ার থিটা। দেখো তোমাদেরকে আমি 3টা সূত্র দিয়েছিলাম, তার মধ্যে একটি সূত্র এটা 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইজিক্যাল টু সেক স্কোয়ার থিটা। প্রথমটা দিয়েছিলাম সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1, পরেরটা দিলাম 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইজিক্যাল টু সেক স্কোয়ার থিটা, আর তারপরে দিলাম 1 প্লাস কট স্কোয়ার থিটা ইজিক্যাল টু কোসেক স্কোয়ার থিটা। এই দ্বিতীয় যে সূত্রটি তোমাদেরকে বললাম প্রমাণ করে নিও, সেই সূত্রটা তোমাদেরকে প্রমাণ করতে হবে। দেখো এই অঙ্কের ক্ষেত্রে আমরা অঙ্কটাকে প্রমাণ করব। দেখো এই সূত্রটাকে প্রমাণ করব। দেখো এই অঙ্কটি করার জন্য সেই আগের অঙ্কটির মতনই দেখো, তোমরা যে 4 নম্বর অঙ্কটি করলে এখনই, সেই 4 নম্বর অঙ্কটির মতনই দেখো কট থিটা ইজিক্যাল টু কি 2 দিয়ে দিয়েছে। তো কট থিটা মানে কি বলো, কট থিটা মানে হচ্ছে ভূমি বাই লম্ব। কট থিটা মানে কি, ভূমি বাই লম্ব। তাহলে ভূমি বাই লম্ব দেওয়া আছে, তো এইগুলো অঙ্ক করার ক্ষেত্রে তো আমাদের সমকোণী ত্রিভুজের 3টি বাহুর মান লাগে, লম্বর মান লাগে, ভূমির মান লাগে, অতিভুজের মান লাগে। তাহলে এই অঙ্কটির ক্ষেত্রে ভূমি আর লম্বের মান দেওয়া আছে, তাহলে অতিভুজের মানটি তোমাকে বের করে নিতে হবে। তার জন্য তোমাকে কী করতে হবে, তোমাকে আমি একটু আগে শিখেছি যে প্রত্যেকটি অঙ্কের জন্য কিন্তু একটি সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। তাহলে আমরা ধরে নিলাম এটা হচ্ছে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। দেখো আর থিটা কোণটাকে আমরা ধরে নিলাম এটা, থিটা কোণটাকে ধরে নিলাম এটা। এবার কট থিটা মানে 2 বাই কিছু নয় মানে কি 1 আছে, তাহলে এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি। তাহলে তোমরা সুন্দর করে লিখবা যে ধরি কট থিটা মানে কি, প্রথমে লিখে দিবা ভূমি কোনটা, এই কোণের সাপেক্ষে লম্ব, তাহলে কোনটা হচ্ছে, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। এই লম্ব ভূমি আর অতিভুজটা তোমরা কিন্তু ঠিকঠাক আগে চিহ্নিত করবে, নাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। তাহলে থিটা কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে আমার লম্ব হচ্ছে এটা, আর ভূমি হচ্ছে এটা। তো কট থিটা মানে কি 2/1, কট থিটা মানে 2/1 মানে ভূমি বাই লম্ব। তো ভূমি কোনটা, বিসি, তাহলে কত হবে 2k একক। আর লম্ব সুন্দর করে লিখবে এবি সমান সমান কত, এটা কিন্তু বিসি, এবি এটা কত হয়ে যাবে বলো 1k, কে 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 এটা একক। এই তোমার ভূমি দেওয়া আছে, লম্ব দেওয়া হয়েছে, তাহলে তোমার কী করতে হবে, পিথাগোরাসের সূত্র হইতে পাই, পিথাগোরাসের সূত্র হইতে পাই কি লিখবা, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার। দেখো এবির মান তুমি জানো, ও এখানে কিন্তু আমরা কিন্তু একটা জিনিস কে লিখতে ভুলে গেলাম, যেখানে কথাটা লিখে দিতে হবে কে নট ইকুয়াল টু 0, একটি ধনাত্মক সংখ্যা। এটা কিন্তু অবশ্যই কে এর পরিচয়টা দিয়ে দিতে হবে। দেখো এবির মান কত দিয়ে দিয়েছে ওরা, এবির মান দিয়ে দিয়েছে কে, তাহলে কে স্কোয়ার, আর বিসির মান কত 2k স্কোয়ার, আর এখানে হয়ে গেল এসি স্কোয়ার। খুব দেখো দেখো এটা আমি একটু উপরে করছি, এবির মানটা দেখো, এবির মানটা কত কে স্কোয়ার, আবার করছি প্লাস বিসির মানটা 2k আছে দেখো স্কোয়ার, আর এখানে এসি স্কোয়ার। খুব ভালো কথা, তাহলে এখানে হয়ে গেল কে স্কোয়ার, এখানে হলো 2 2 4 কে স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার। তাহলে এদিকে হয়ে গেল 5k স্কোয়ার ইজ ইকুয়াল টু হয়ে গেল এসি স্কোয়ার। অতএব এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু 5k স্কোয়ার, অর ইমপ্লাইজ দ্যাট এসি ইজ ইকুয়াল টু হয়ে যাবে √5k স্কোয়ার। দেখো কে তো বেরিয়ে গেলে কিন্তু √5টা বেরোতে পারলো না, কারণ জোড়ায় আর একটা 5 নেই, ওই জন্য বেরোতে পারলো না। আর এখানে আমরা দেখো বর্গমূল থেকে প্লাস মাইনাস নেওয়া উচিত ছিল, শুধু ধনাত্মক মানটি নিয়েছি। তোমরা পারলে এখানে লিখে দিও ঋণাত্মক মান হতে পারে না, ঋণাত্মক মান না, এটাকে মান না লিখে এখানে লিখে দিও দৈর্ঘ্য ঋণাত্মক হতে
পারে না, এইটুকটা লিখে দিও, তাহলে আরও ভালো হলো। তাহলে তোমার দেখো, তাহলে তুমি লম্ব তোমার কে, এটা ছিল কে, আচ্ছা ভূমি বিসি মানে এটা 2K, আর অতিভুজ কত, অতিভুজ হচ্ছে তোমরা এখনই পেলা k√5, ব্যাস। তাহলে লম্ব ভূমি অতিভুজ তিনটাই পেয়ে গেলা। এবার তোমাকে নির্ণয় করতে দিয়েছে কি ট্যান থিটা আর সেক থিটার মান নির্ণয় করতে। তোমরা একটা একটু নোট ডাউন করে নাও, আমি এগুলো পরিষ্কার করে দিই, আবার নতুন করে পরের টুকুটা করছি। দেখো তাহলে তোমাকে প্রথমে কি ট্যান থিটা, তাহলে তুমি এখানে লিখো অতএব ট্যান থিটা। তা ট্যান থিটা মানে কি বলো, ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তো এই কোণের সাপেক্ষে লম্ব কোনটা এবি, ভূমি কোনটা বিসি, এবির মান কত কে, ভূমির মান কত 2K, কে আউট হাফ, একটা উত্তর হয়ে গেল। আর একটা কী দিয়েছে সেক থিটা, সেক থিটা মানে কি বলো, সেক থিটা হচ্ছে কস থিটার উল্টা, কস থিটার উল্টা হচ্ছে সেক থিটা, অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। তাহলে এই কোণের সাপেক্ষে অতিভুজ কোনটা এটা, তাহলে এখানে হয়ে গেল অতিভুজ এসি, আর ভূমি কোনটা বিসি। তাহলে অতিভুজের মান হচ্ছে k√5 আর ভূমির মান হচ্ছে তোমার 2K, কে আউট, তাহলে হয়ে গেল কত √5/2। এই হলো ট্যান থিটা আর সেক থিটার মান, এই দুটো উত্তর আমাদের হয়ে গেল। এবার তোমাকে এই শেষের পোর্শনটার উত্তর তোমাকে মেলাতে হবে, 1 + tan² থিটা = sec² থিটা। দেখো কী করে প্রমাণ করবো, দেখো এটার জন্য তোমরা কী করবা, প্রথমে তুমি লিখবা বাম পক্ষ, বাম পক্ষ লিখবা 1 + tan² থিটা। দেখো তাহলে 1 থাকলো, ট্যান মানে কি বলো লম্ব বাই, সরি ট্যানের মান তুমি বের করে রেখেছো হাফ, তাহলে এখানে তুমি হাফের মানটা বসিয়ে দাও। তাহলে 1 এখানে কত হলো বলো 1/4, তাহলে লসাগু করলে কত হবে 4 × 1 = 4 + 1, তাহলে কত হলো 5/4। তাহলে ট্যান থিটা 1 + tan² থিটার মান আমরা পেলাম 5/4। তাহলে এবার দেখি ডান পক্ষ কী মান বেরোয়, ডান পক্ষ কী আছে sec² থিটা। সেক মানে কি, এ দেখো সেকের মান তোমরা বের করে রেখেছো √5/2, √5/2 এর স্কোয়ার। দেখো √5 সঙ্গে স্কোয়ারটা কেটে গিয়ে শুধু 5 হবে, আর 2 এর উপর স্কোয়ার মানে 2 × 2 = 4। দেখো মিলাতে পেরেছি কিনা, বাম পক্ষ ডান পক্ষ মিলেছে কিনা, বাম পক্ষ ডান পক্ষ যেহেতু মিলে গেছে, সুন্দর করে লিখে দাও বাম পক্ষ = ডান পক্ষ, অতএব 1 + tan² থিটা sec² থিটা। ব্যাস লিখে তোমরা এখানে লিখে দাও প্রমাণিত। ব্যাস এই তো অঙ্ক, খুব সোজা একটি অঙ্ক, আগের মতনই অঙ্ক, কিন্তু দেখো একদম সেম আগের মতনই অঙ্ক। দেখো এখানে ভালো করে বোঝার চেষ্টা করো, তোমাকে কি দিয়েছে বলো, cos থিটা দিয়েছে 0.6, দশমিকটা উঠিয়ে দিয়ে কত কত 110 হলো, সরি 10 হলো, কাটাকাটি করলে কত হবে 3, এখানে 5, তাহলে উত্তর কত হলো 3/5। এবার দেখো cos মানে কি বলো ভূমি বাই অতিভুজ, তার মানে ভূমি হচ্ছে 3K আর অতিভুজ হচ্ছে 5K। সেই আগের মতো অঙ্ক আবার তোমরা সুন্দর করে একটা এরকম করে ছবি এঁকে দাও, এগুলো ছবি এঁকে দাও, এটাকে 90 ডিগ্রি দেখাও, এটার নাম এ দাও, এটার নাম বি দাও, এটার নাম সি দাও, আর এই থিটাটাকে তুমি দেখাও এটা। তাহলে দেখো এই কোণের সাপেক্ষে লম্ব নিশ্চয়ই এটা, আর ভূমি হবে ভূমি হবে এটা, তাহলে 3K, তাহলে নিশ্চয়ই এটা হয়ে গেল 3K, আর অতিভুজ হলো 5K। এবার এটা তোমাকে বের করতে হবে। তার আগে তুমি কি লিখবা, তুমি লিখবা ধরি ভূমি = BC = 3K একক, কি লিখবা 3K একক। তারপরে লিখবা অতিভুজ, অতিভুজ = তোমরা কি লিখবা AC = 5K একক, হয়ে গেল। এবার তোমরা সেই ওই একই সূত্র পিথাগোরাসের সূত্র হইতে পায়, কী পাও বলো AB² + BC² লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার = অতিভুজ স্কোয়ার। ব্যাস এটাকে আমি একটু উপরে করছি, এবির মান কত দেওয়া আছে জানি না, ওটাই বের করতে চাই, প্লাস বিসির মান কত 3K দিয়ে দাও স্কোয়ার, আর এসির মান কত 5K তার স্কোয়ার। এগুলো অবশ্যই এগুলো কিন্তু বা দিবে, এগুলো কিন্তু আমি সব অর লিখছি, অর তোমরা বয়াকারে বা দিবে। তাহলে AB² দেখো ভালো করে দেখো 5 × 5 = 25K², 3 × 3 = 9K², ওদিকে গেল, এটা কিন্তু 3K। তাহলে বয়াকারে বা লিখো AB কত হয়ে গেল 25K², 9 16K², আর এদিকের স্কোয়ারটা দিয়ে গেলে হলো √, তাহলে 4 × 4 = 16, তাহলে 4K। খালি লিখে দিবা দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না। এটা কেন লিখলাম, কারণ √ওভার থেকে যখন বেরোয় তখন প্লাস মাইনাস নিয়ে বেরোয়, এখানে শুধু আমরা ধনাত্মক মানটি নিয়েছি, ঋণাত্মক মানটি কিন্তু বর্জন করেছি। তার কারণ হলো এবিটা কি, এবি হচ্ছে গিয়ে আমরা লম্ব কি এটা দৈর্ঘ্য কোনোদিন ঋণাত্মক হতে পারে, কোনোদিন ঋণাত্মক হতে পারে না, ঠিক আছে। তাহলে দেখো এবির মানটাও তুমি পেয়ে গেলে, এবির মানটা কত পেলে 4K পেলে। ব্যাস
এবার তোমার কী চেয়েছে বলো, তোমার চেয়েছে এখানে এটা সমান সমান শূন্য প্রমাণ করতে বলছে। তাহলে সুন্দর করে লিখো বাম পক্ষ, বাম পক্ষ লিখো 5 sin থিটা মাইনাস 3 tan থিটা, ব্যাস 5 থাকলো। দেখো 5-এর সঙ্গে সাইন থিটা গুণ আছে, ওই জন্য গুণ চিহ্ন দিলাম। এবার সাইন থিটার মানটা বলো, সাইন মানে কি বলো, এই থিটার সাপেক্ষে সাইন লম্ব বাই অতিভুজ, তাহলে 4k বাই 5k। ক্লিয়ার হলো? আরেকবার বলে দিচ্ছি, থিটা কোণের সাপেক্ষে সাইন থিটার মান চেয়েছে। সাইন মানে কি বলো, লম্ব বাই অতিভুজ, তো এই থিটা কোণের সাপেক্ষে লম্ব কোনটা, এটা অতিভুজ কোনটা, এটা, তাহলে 4k বাই 5k, গুড, মাইনাস 3 ইন্টু, এটাও গুণ আকারে আছে, ট্যানের মান কত বলো, থিটা কোণের সাপেক্ষে লম্ব কোনটা, এটা, তাহলে লম্ব বাই ভূমি, তাহলে কত হবে 4k বাই 3k। আশা করি বুঝতে পেরেছো। দেখো এখানে কে কাটলো আর এই 5 কাটলো, তাহলে পড়ে থাকলো কত 4, এখানে কে কাটলো 3 কাটলো, তাহলে পড়ে থাকলো কি 4, তাহলে 4 থেকে 4 বাদ দিলে 0, তাহলে হয়ে গেল ডান পক্ষ, কি হয়ে গেল, ডান পক্ষ প্রমাণিত। ব্যাস, এই তো তোমাদের 6 নম্বর অঙ্ক। তোমরা 7 নম্বর অঙ্কটি করে নিও, একদম সেম 5 নম্বর অঙ্কের মতো। তোমাদের যে 3 নম্বর যে তিনটি যে সূত্র দিয়েছিলাম, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, আর 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা প্লাস সেক স্কোয়ার থিটা, ওটাকে প্রমাণ করলাম একটি অঙ্কের দ্বারা। আর তোমাদের এবার সেই 7 নম্বর অঙ্কটি আছে, সেই 7 নম্বর অঙ্কটিতে 3 নম্বর সূত্রটি প্রমাণ করতে দিয়েছে, মান দিয়ে 1 প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা, এটা তোমাদেরকে প্রমাণ করতে হবে পার্টিকুলারলি একটা অঙ্কের ক্ষেত্রে। পরের একটি অঙ্ক আমরা 8 নম্বর অঙ্কটি করছি। দেখো পরে যে 8 নম্বর অঙ্কটি আছে, সেই 8 নম্বর অঙ্কটি দেখো কি বলেছে যদি সাইন সি ইজ ইকাল টু 2/3 হয়, তবে কস সি এবং কোসেক সি এর মান নির্ণয় করো, মান কত তোমাকে সেটা প্রমাণ করতে হবে। দেখো সেই আগের মতনই অঙ্ক, খুবই সোজা অঙ্ক, কিন্তু দেখো এই কোণের সাপেক্ষে আমরা ধরে নিলাম এটা এ, এটা বি, এটা সি, তাহলে এই কোণের সাপেক্ষে সি দিয়েছে, তাহলে এই কোণের সাপেক্ষে লম্ব বাই, তাহলে এই কোণের সাপেক্ষে লম্ব কোণটা, এটা হবে, তাহলে এটা হয়ে গেল 2k, আর অতিভুজ এটা হয়ে গেল 3k, তাহলে এটা বের করে নিতে হবে, তাহলে তো অঙ্কটা হয়ে গেল। তাহলে তোমরা লিখো যে ধরি লম্ব সমান সমান এ বি সমান সমান 2k একক, সুন্দর করে লিখো 2k একক। তারপরে লিখবা অতিভুজ সমান সমান এসি সমান সমান 3k একক। ব্যাস, তাহলে তোমার লম্ব দেওয়া আছে, অতিভুজ দেওয়া আছে, ভূমির মানটা বের করতে হবে সেই একই রকম, পিথাগোরাসের সূত্র হইতে পাই, সুন্দর করে লিখো এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইজ ইকাল টু এসি স্কোয়ার। এ বির মান কত বলো 2k তার স্কোয়ার, বিসির মান জানো না, ওটাই বের করতে চাও, আর এসির মান হচ্ছে 3k স্কোয়ার, বসিয়ে দাও। তাহলে এটা হয়ে গেল 4k স্কোয়ার, এটা হয়ে গেল বিসি স্কোয়ার, এটা হয়ে গেল 9k স্কোয়ার। সুন্দর করে লিখো বিসি স্কোয়ার থাকলো 9k স্কোয়ার, এদিক থেকে 4k স্কোয়ার, ওদিক গেলে বিয়োগ হয়ে যাবে, আর এম প্লাস দ্যাট বিসি এই স্কোয়ারটা দিকে রুট ওভার হয়ে গেল, 9টা থেকে 4টা গরু গেলে 5টা গরু থাকে, অতএব বিসি ইজ ইকাল টু হয়ে গেল 5k। ব্যাস, তোমরা এটা 5k পেয়ে গেলা। এবার তোমাদের কী চেয়েছে, দেখো প্রদত্ত রাশিমালা, প্রদত্ত কি দিয়েছে, কস সি গুণিত কোসেক সি। দেখো কস সি মানে কত, ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ 5k বাই 3k, আচ্ছা এখানে একটু ভুল হয়েছে, তোমরা দেখো বিসির মানটা এখানে √5 হবে, এটা √5 হবে, দেখো ব্যাস, তাহলে এখানে হলো √5, এটা হলো √5 ইন্টু কস সি অতিভুজ বাই লম্ব, তাহলে 3k বাই 2k, কে আউট, তাহলে উপরে থাকলো এ 3 আউট, তাহলে উপরে থাকলো √5, নিচে থাকলো 2, ব্যাস এটাই তোমাদের 8 নম্বর অঙ্কের অঙ্কটি। এবার পরের কিছু অঙ্ক আছে, সেই অঙ্কগুলি দেখো করছি, এক এক করে করছি। দেখো 9-এর একটা অঙ্ক আমি এক একটা করে প্রমাণ করছি। বলেছে ট্যানের মান সর্বদা 1 অপেক্ষা বড়, ওরা বলেছে ট্যান এর মান 1 অপেক্ষা বড়,
কথাটা ঠিক না ভুল সেটা তোমাকে যাচাই করতে হবে, সত্য মিথ্যা। দেখো ট্যানের মান 1 অপেক্ষা বড়। আচ্ছা বলো ট্যান মানে কি, ট্যান এ মানে কি বলো, লম্ব বাই ভূমি। আচ্ছা বলো তো এখানে কখন, দেখো লম্বকে ভূমি দিয়ে ভাগ করছো, কখন 1 অপেক্ষা বড় হবে? দেখো যখন লম্ব হবে এই ভূমির থেকে বড়, মানে ভূমির থেকে বড় হলেই তবেই কিন্তু ভাগফলটা 1 হবে। তাহলে এটা কি হতে পারে না, লম্ব কখনো ভূমির থেকে বড় হতে পারে না? অবশ্যই বড় হতে পারে। ছবিটা যদি এরকম হয়, ছবিটা যদি এরকম হয় তাহলেই তো এই লম্বটা ভূমির চেয়ে দেখো ডাবলের থেকেও বেশি, ছবিতে মনে হচ্ছে দেখো ডাবলের থেকেও বেশি, তখন তো 1 হতে পারে, হতে পারে না? আবার দেখো তো এই যে দেখো তো এরকম আঁকা যায় না, ভূমিটা দেখো তো বড় করা যায় না, ভূমিটা বড় করা যায় না, দেখো লম্বর থেকে ভূমিটা বড় হতে পারে না? তো লম্বর থেকে যদি ভূমি বড় হয়ে যায় তার মানে তখন কি আবার ভাগ 1 হবে? ভাগফল কি 1 হবে? কখনোই হবে না। তাহলে লম্ব ভূমি থেকে বড় হতে পারে, আবার ভূমিও লম্বর থেকে বড় হতে পারে, সর্বদা বলা যাবে না যে লম্বটা ভূমির থেকে বড় হবে। তাহলে 1 নম্বরটা কিন্তু মিথ্যা, 1 নম্বরটা কিন্তু মিথ্যা। দেখো ভালো করে বোঝার চেষ্টা করো কি বলছি, বলেছি আর একবার, ট্যানের মান 1 অপেক্ষা, ট্যানের মান সর্বদা, সর্বদা কথাটা লিখে দিয়েছে, ট্যানের মান সর্বদা 1 অপেক্ষা বড়। তো সর্বদা যদি 1 অপেক্ষা বড় হতে হয় তাহলে কিন্তু লম্বটা সবসময় ভূমির থেকে বড় হবে, তবেই তো ভাগফলটা 1-এর থেকে বড় হবে। তো ভূমিটা কি লম্ব, সবসময় কি লম্বটা ভূমি থেকে বড় হবে? এই ছবির মাধ্যমে দেখালাম, এই ছবিটাতে ভূমি ছোট লম্ব বড়, কিন্তু এই ছবিটাতে দেখো আবার ভূমি বড় লম্ব ছোট, তো এরকম তো হতে পারে। তাহলে সর্বদাই কিন্তু লম্ব কিন্তু ভূমি থেকে বড় হবে না, কখনো কখনো ছোট হতে পারে। তাই সর্বদা কথাটা ঠিক সত্য হবে না, সর্বদা কথাটা ঠিক বলা যাবে না এখানটা। ঠিক তোমরা 9-এর 2 নম্বর অঙ্কটা তোমরা করে নিও। এখানে বলেছে কটের মান সর্বদা 1 অপেক্ষা ছোট, কখনোই হতে পারে না। কটের মান সর্বদা 1 অপেক্ষা ছোট হতে পারে, ভূমি কখনো লম্বর থেকে ছোট হতে পারে, বড়ও তো হতে পারে। তাহলে 2 নম্বরটাও কিন্তু মিথ্যা। পরেরটা কি বলছে, একটি কোণ থিটার জন্য সাইন থিটা ইকুয়াল টু 4 হতে পারে। ওরা দেখো 3 নম্বর অঙ্কটি কি বলছে, তোমরা কিন্তু 9-এর 2 নম্বর অঙ্কটি করে নিও। ট্যান করে দিলাম, কট কট আছে, মানে ট্যানের উল্টো সোজা অঙ্ক একদম। দেখো না পারলে তোমরা কমেন্ট বক্সে জানাবে। দেখো সাইন থিটা ইজিক্যাল টু 4/3 হতে পারে। দেখো সাইন থিটা ইজিক্যাল 4/3 হতে পারে। দেখো সাইন থিটা মানে কি বলো, লম্ব বাই অতিভুজ। পরিষ্কার করে বুঝে দাও, লম্ব বাই অতিভুজ। দেখো লম্ব বড়, অতিভুজ ছোট। একটা ত্রিভুজের সবচেয়ে বড় বাহু কোনটা হয়? অতিভুজ হয়, সর্বদা অতিভুজ কিন্তু বড় হবে। কিন্তু এক্ষেত্রে দেখাচ্ছে দেখো লম্ব বড়, অতিভুজ দেখো ছোট, এটা কখনোই হতে পারে না, মিথ্যা। তাহলে তোমরা এখানে লিখতে পারবে, এখানে তোমরা এই উত্তরটা লেখার সময় তোমরা কিন্তু অবশ্যই লিখে নিবে যে সাইন থিটার ক্ষেত্রে অতিভুজ সর্বদা লম্বর থেকে বড় হবে, অর্থাৎ এক্ষেত্রে 4/3 হওয়া সম্ভব নয়, অর্থাৎ প্রদত্ত বক্তব্যটি মিথ্যা। পরেরটি কি বলেছে, সেক আলফা ইজিক্যাল টু, পরেরটি বলেছে সেক আলফা ইজিক্যাল টু বলেছে কত, 12/5। এগুলো আমি করে দিচ্ছি না, তোমরা নিজেরাই করতে পারবে, খুব সহজই আছে। পরেরটা দেখো কি বলেছে, সেক আলফা ইজিক্যাল টু 12/5। তো সেক মানে কি বলো, সেক মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি। দেখো অতিভুজ বাই ভূমি, দেখো অতিভুজ 12, ভূমি 5, ছোট, তাহলে অতিভুজ তো ভূমির থেকে বড় হতেই পারে, এটাও হতে পারে। তোমরা কিন্তু অবশ্যই বলবে যে ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ সর্বদা ভূমির থেকে বড় হবে, অর্থাৎ সেক আলফা ইজিক্যাল টু 12/5 হতেই পারে। পরে কোসেক বিটাটা তোমরা নিজে করবে, 5 নম্বর অঙ্কটা পরে নিজে করবে। আর 6-এর অঙ্কটা দেখো কি বলেছে, কস থিটা ইজিক্যাল টু, দেখো এই অঙ্কটাও দেখো 3/5 দিচ্ছে। দেখো তো কস মানে কি, ভূমি বাই অতিভুজ, তো অতিভুজ তো বড় আছে আর ভূমি তো ছোট আছে, তাহলে তো কোনো অসুবিধা নাই, তাহলে এটাও হতে পারে। কারণ তোমরা বলবা যে যে কোনো ত্রিভুজের, যে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজটা সর্বদা ভূমির থেকে বড় হয়, অর্থাৎ কস থিটা ইজিক্যাল টু 3/5 এটা হতে পারে। ঠিক আছে, এই হলো তোমাদের 23.1-এর অঙ্কগুলি, যতটা পারা গেল বেশিরভাগটাই করে দেওয়া হলো, কয়েকটি অঙ্ক তোমাদের জন্য ছেড়ে দেওয়া হলো। তোমরা অবশ্যই করবে, না পারলে তোমরা কমেন্ট বক্সে জানাবে, যদি পরে করে দেওয়া যায়। ঠিক আছে, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো।